আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দলিল সংশোধন, চুক্তি খারিজ এবং দলিল বাতিল প্রসঙ্গে। দলিল সংশোধন, চুক্তি খারিজ এবং দলিল বাতিল এই তিনটি বিষয়ের সাথে রিলেটেড অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রসঙ্গেও আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দলিল সংশোধন প্রসঙ্গে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এ এই দলিল সংশোধন প্রসঙ্গে কি উল্লেখ রয়েছে বা কোন কোন ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের নির্দেশ প্রদান করে থাকেন বা দলিল সংশোধন বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো নিয়ে আমরা সর্বপ্রথমে আলোচনা করতে যাচ্ছি। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 31 ধারা অনুসারে একটি দলিল যে সকল কারণে সংশোধন করা যায়, চলুন কারণগুলো জেনে নিই। প্রথমত, প্রতারণার ফলে যদি দলিলে কোনরূপ ভুল হয়ে থাকে অথবা পক্ষগণের প্রতারণার ফলে যদি দলিলে কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে। দ্বিতীয়ত, পারস্পরিক ভুলের কারণে অর্থাৎ পক্ষগণের পারস্পরিক ভুলের কারণে যদি দলিল ভুলভাবে লিপিবদ্ধ করা হয়, অথবা এভাবেও বলা যায় পক্ষগণের পারস্পরিক ভুলের কারণে বা প্রতারণার কারণে পক্ষগণের যে মনোভাব বা যে সঠিক ইচ্ছে সেটা যদি দলিলে ভুলভাবে লিপিবদ্ধ করা হয়, কিংবা পক্ষগণের আসল ইচ্ছে বা মনোভাব যদি বা সঠিক ইচ্ছেটি যদি দলিলে ঠিকভাবে প্রকাশ না পায় বা ভুলভাবে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, তো এই সকল কারণে হচ্ছে একটি দলিল সংশোধন করা যেতে পারে। এছাড়াও পক্ষগণের প্রতারণা বা ভুল যদি আদালত দলিল কার্যকর করার সময় নির্ণয় করতে পারেন এবং পক্ষগণের উদ্দেশ্য যদি নিরূপণ করতে সক্ষম হন, তাহলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে একটি দলিল সংশোধন করার নির্দেশ প্রদান করতে পারেন। তো আমরা এই আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে যে সকল কারণে একটি দলিল সংশোধন করা যায়, হ্যাঁ, সেই কারণগুলোর যখন উদ্ভব হয় এবং সেক্ষেত্রে দলিলে যে কোনো পক্ষ বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি যখন দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করে, তখন আদালত তার বিবেচনাধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সেই দলিল সংশোধন করার নির্দেশ প্রদান করে থাকেন। যদি আদালত সুস্পষ্টভাবে সেই প্রমাণটি দেখতে পারেন যে একটি দলিল প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতারণা হয়েছে বা ভুল হয়েছে এবং সেই প্রতারণা বা ভুলের কারণে দলিলের পক্ষগণের আসল ইচ্ছে বা মনোভাব বা সঠিক ইচ্ছে বা দলিলে যে বিষয়টি থাকা আসলেই প্রয়োজন সেই বিষয়টি সেখানের মধ্যে ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে বা সেটা সেখানে প্রকাশ পায়নি। ঠিক আছে, তো এই সব ক্ষেত্র দেখার পরে আদালত চাইলে আদালতের বিবেচনাধীন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে হচ্ছে একটি দলিল সংশোধন করার নির্দেশ প্রদান করতে পারেন। তো এই দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারেন কে? দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারেন দলিলের যে কোনো পক্ষ অথবা দলিলের যে কোনো পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। তো আমরা তো জানলাম যে কোন কোন ক্ষেত্রে দলিল সংশোধন করা যায় বা আদালত দলিল সংশোধনের নির্দেশ প্রদান করে থাকেন এবং কে দলিল সংশোধনের মামলা করতে পারেন। কিন্তু দলিল সংশোধনের আবেদন করলেই বা মামলা করলেই যে আদালত দলিল সংশোধন করবেন ব্যাপারটা কিন্তু সেরকমও না। এখন দলিল সংশোধন করা যায় না কোন ক্ষেত্রে, চলুন আমরা একটু জেনে নিই। আচ্ছা, যে ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি যথাযথ মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে পরবর্তী হস্তান্তর গ্রহণ করে, সেক্ষেত্রে তার অধিকারে হস্তক্ষেপ করে দলিল সংশোধন করা যায় না। তবে ক্রেতা যদি দলিলের ভুলের কথা জেনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সরল বিশ্বাসে ক্রেতা বলে গণ্য হবে না। একটি দলিল সংশোধনের মামলা কতদিনের মধ্যে করা যায়? একটি দলিল সংশোধনের মামলা করা যায় সেই দলিলটি প্রতারণার মাধ্যমে বা পারস্পরিক ভুলের কারণে ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে এই বিষয়টি জানার বা অবগত হওয়ার 3 বছরের মধ্যে একটি দলিল সংশোধনের মামলা দায়ের করতে হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর সেকশন 32-তে কি উল্লেখ রয়েছে? এই ধারাটিতে মূল যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে একটি লিখিত চুক্তি সংশোধনের লক্ষ্যে আদালত অবশ্যই এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হবেন যে চুক্তির সকল পক্ষের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সুষম এবং সুবিচারমূলক একটি চুক্তি সম্পাদন করা। একটি লিখিত চুক্তি সংশোধন করার পরে সেই সংশোধিত চুক্তিটি কি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়? অথবা এভাবেও বলা যায় কোনো দলিল সংশোধন করার পরে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় কিনা। এই বিষয়ে উল্লেখ রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 34 ধারাতে। 34 ধারা অনুসারে প্রথমত লিখিত চুক্তি সংশোধিত হতে পারে এবং বাদী যদি আর্জিতে প্রার্থনা করে থাকে এবং আদালত যদি তা যুক্তিযুক্ত মনে করে,
তাহলে সেই চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করা যেতে পারে। একেবারে সহজ ভাষায় এভাবে বলা যায় যে একটি লিখিত চুক্তি সংশোধন করার পরে সেই সংশোধিত লিখিত চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে, অথবা সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেতে পারে যদি বাদী আর্জিতে তা প্রার্থনা করে এবং আদালত যদি তা যুক্তিযুক্ত মনে করে। এতক্ষণ আমরা দলিল সংশোধন প্রসঙ্গে জানলাম এবং এর সাথে রিলেটেড অন্যান্য যে বিষয়গুলো সেগুলো সম্পর্কেও আমরা জানলাম। এবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে চুক্তি রদ বা চুক্তি বাতিল প্রসঙ্গে। কোন কোন ক্ষেত্রে একটি চুক্তি রদ বা একটি চুক্তি বাতিল করা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর সেকশন 35 থেকে সেকশন 38 পর্যন্ত এই চুক্তি রদ বা বাতিল প্রসঙ্গে যে নীতিগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেকশন 35-এ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে চুক্তি রদ বা চুক্তি বাতিল প্রসঙ্গে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে একটি চুক্তি রদ বা একটি চুক্তি বাতিল করা হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। যে সকল ক্ষেত্রে একটি চুক্তি রদ বা একটি চুক্তি বাতিল করা হয় তার মধ্যে প্রথম যে কারণটি সেটা হচ্ছে যদি কোনো চুক্তি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য হয়ে থাকে। বিষয়টি আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে আসিফ নামক একজন ব্যক্তি ফাহিম নামক একজন ব্যক্তির নিকট একটি মাঠ বিক্রয় করলো। এখন মাঠের উপর যাতায়াতের যে অধিকার সেটা সম্পর্কে আসিফের জানা ছিল, কিন্তু সে সেটা ফাহিমের কাছ থেকে গোপন করলো। ফাহিমের কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে চুক্তিটি রদ করার অধিকার রয়েছে, অর্থাৎ সে চাইলে কিন্তু চুক্তিটি রদ করার জন্য মামলা দায়ের করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো চুক্তি অবৈধ হয়, একেবারে এক কথায় বলতে গেলে কোনো চুক্তি অবৈধ হলে সেক্ষেত্রে হচ্ছে চুক্তিটি রদ কিংবা বাতিল করা যায়। আর একটু বুঝিয়ে বলছি বিষয়টি, সেটা হচ্ছে আপাতত দৃশ্যমান নয় এমন কোনো কারণে যদি একটি চুক্তি বেআইনি হয় এবং বাদীর ক্ষেত্রে যদি বিবাদী অধিকতর দোষী হয় সেক্ষেত্রে হচ্ছে একটি চুক্তি রদ কিংবা বাতিল করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি একজন অ্যাটর্নি একজন হিন্দু বিধবা নারীকে তার সম্পত্তি হস্তান্তর করার জন্য তাকে প্ররোচিত করলো। কেন প্ররোচিত করেছে? তার যে পাওনাদার রয়েছে, ওই হিন্দু নারীর যে পাওনাদার রয়েছে তাদেরকে প্রতারিত করার উদ্দেশ্যে। ঠিক আছে, এখন এখানে কিন্তু পক্ষগণ সমানভাবে কিন্তু দোষী নয়। সেই ক্ষেত্রে সেই হিন্দু বিধবা নারীটি কিন্তু সেই হস্তান্তর দলিল রদ করার অধিকারী হয় বা সেই হস্তান্তর দলিল রদ করার জন্য আবেদন করতে পারেন। এবার আসে তৃতীয় যে বিষয়টির কারণে একটি চুক্তি রদ কিংবা একটি চুক্তি বাতিল হতে পারে সেই বিষয়টি কি সেই প্রসঙ্গে। এক্ষেত্রে আদালত বিক্রয় বা ইজারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিক্রি প্রদান করেছেন, কিন্তু ক্রেতা বা ইজারা গ্রহীতা বিক্রেতা বা ইজারা দাতাকে আদালতের নির্দেশ মতো অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে আদালত অন্যায়ভাবে দখলকারী ক্রেতা বা ইজারা গ্রহীতাকে উক্ত দখল হতে গৃহীত লাভ বা ভাড়া বিক্রেতা বা ইজারাদাতাকে ফেরত প্রদানের নির্দেশ দিতে পারেন। একই ক্ষেত্রে আদালত সেই মোকদ্দমায় আদেশ কর্তৃক যাতে ডিক্রি প্রদান করা হয়েছিল কিন্তু সেই মোতাবেক কাজ করা হয়নি, সেক্ষেত্রে কর্তব্য অবহেলাকারী পক্ষের বেলায় বা অসম্পূর্ণ চুক্তি মোকদ্দমার ন্যায় বিচারের আবশ্যকতা মোতাবেক রদ করে দিতে পারেন। কোন কোন ক্ষেত্রে চুক্তি রদ বা চুক্তি বাতিল করা যায় সেটা তো আমরা জানলাম, কিন্তু এই চুক্তি রদের মামলা দায়ের কে করতে পারেন চলুন আমরা জেনে নিই। চুক্তি রদের মামলা দায়ের করতে পারে চুক্তির যে কোনো পক্ষ কিংবা চুক্তিতে স্বার্থ আছে এমন কোনো ব্যক্তি, চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো ব্যক্তি, অথবা পক্ষগণের উত্তরাধিকারীগণ চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট বলে চুক্তি রদের মামলা দায়ের করতে পারেন। এবং এই চুক্তি রদের মামলা দায়ের করতে হয় কতদিনের মধ্যে? এর কি নির্দিষ্ট কোনো সময়সীমা রয়েছে? তামাদি আইন 1908-এর 114 অনুচ্ছেদ অনুসারে একটি চুক্তি রদ বা বাতিল যোগ্য এই বিষয়টি অবগত হওয়ার 1 বছরের মধ্যে চুক্তি রদের বা চুক্তি বাতিলের মামলা দায়ের করতে হয়। শুধুমাত্র ভুলের কারণে একটি লিখিত চুক্তি কি বাতিল করা যায়? উত্তর কি? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর সেকশন 36-এ এই বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে শুধুমাত্র ভুলের কারণে একটি লিখিত চুক্তি বাতিল করা যায় না, যদি না যে পক্ষের বিরুদ্ধে রায় প্রদান করা হয়েছে সেই পক্ষকে উল্লেখযোগ্যভাবে একই মর্যাদায় পুনরুদ্ধার করা হয় যেন কখনোই চুক্তি করা হয়নি। এবারে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর সেকশন 37-এ কি উল্লেখ রয়েছে সেই প্রসঙ্গে। একটি লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা হলো এবং সেই মামলায় বিকল্প হিসেবে চুক্তি রদের প্রার্থনা করা যায় কি? উত্তর কি হবে?
হ্যাঁ, অবশ্যই বিকল্প হিসেবে অবশ্যই চুক্তি রদের প্রার্থনা করা যায়। ধারা 37 অনুসারে লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বাদী বিকল্প প্রার্থনা হিসেবে চুক্তি রদ চাইতে পারে বা চুক্তি রদ করার আবেদন করতে পারে। অর্থাৎ যদি চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা না যায় তাহলে সেক্ষেত্রে চুক্তিটি বিলুপ্ত করা হোক অথবা বিলুপ্তি হিসেবে ত্যাগ করা হোক, এই প্রার্থনা করে আদালতে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে আবেদনটি করা যাবে। চুক্তি বাতিলের ক্ষেত্রে চুক্তি বাতিল হলে ক্ষতিগ্রস্ত যে পক্ষ সেই পক্ষ কি কোনো প্রতিকার পাবে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 38 এই বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত যে পক্ষ অর্থাৎ চুক্তি বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত যে পক্ষ সেই পক্ষকে আদালত ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ দিতে পারেন। অর্থাৎ চুক্তি রদের রায় প্রদানের ক্ষেত্রে আদালত যে পক্ষকে প্রতিকার মঞ্জুর করেছেন সেই পক্ষের পক্ষ থেকে অপর পক্ষকে ন্যায় বিচারের লক্ষ্যে অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষকে ন্যায় বিচারের লক্ষ্যে ক্ষতিপূরণ প্রদান করার আদেশ দিয়ে থাকেন। এবারে আমরা জেনে নিব সুনির্দিষ্ট প্রতিকার আইনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে, যেই বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি, সেটা হচ্ছে দলিল বাতিল প্রসঙ্গে, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, দলিল বাতিল বলতে আমরা কি বুঝি বা এই দলিল বাতিলের প্রসঙ্গটি কখন আসে, চলুন আমরা সেই বিষয়ে একটু বিস্তারিত জেনে নিই। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 39 ধারাতেই দলিল বাতিল প্রসঙ্গে কি উল্লেখ রয়েছে? 39 ধারা অনুসারে যখন কোনো ব্যক্তি এরূপ কোনো আশঙ্কা করে তার বিরুদ্ধে লিখিত কোনো দলিল বাতিল না হলে বা চালু রেখে দিলে বা অনিষ্পন্ন রেখে দিলে তাহলে তা ভবিষ্যতে তার গুরুতর কোনো ক্ষতির কারণ হবে, তাহলে উক্ত ব্যক্তি সেই দলিল বাতিল বা বাতিল যোগ্য বলে ঘোষণা করার জন্য আদালতে মামলা দায়ের করতে পারে এবং আদালত তার বিবেচনাধীন ক্ষমতা বলে বা ইচ্ছাধীন ক্ষমতা বলে উক্ত দলিল অর্পণ এবং বাতিলের জন্য তা আদেশ প্রদান করতে পারেন। এখন এই বিষয়টি হচ্ছে আমরা এক কথায় একেবারে সহজভাবে জেনে নিলাম। আর একটু বিস্তারিত যদি আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে চাই তাহলে প্রথমে আসে এই দলিল বাতিল বিষয়টি আসলে কি। হ্যাঁ, সাধারণত দলিল বাতিল বলতে কোনো দলিলকে অকার্যকর কিংবা অবৈধ বলে ঘোষণা করা বোঝায়। বাতিল বা বাতিলযোগ্য দলিল যেন কোনো ব্যক্তির ভবিষ্যতে কোনো গুরুতর ক্ষতির কারণ না হয় সেজন্য রক্ষা কবচ হিসেবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই 39 ধারায় আদালতকে এই দলিল বাতিলের ক্ষমতাকে প্রদান করা হয়েছে। দলিল বাতিলের এই যে প্রতিকার, এটি কিন্তু সুরক্ষামূলক বিচার নীতির উপরেই প্রতিষ্ঠিত। কারণ বাতিল বা বাতিলযোগ্য দলিল যদি অনিষ্পন্ন রেখে দেওয়া হয় বা এটা যদি বাতিল বলে ঘোষণা করা না হয় বা বাতিল না করে যদি চালু রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এটি ভবিষ্যতে কোনো ব্যক্তির গুরুতর ক্ষতির কারণ হতে পারে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য বা সুরক্ষার জন্য দলিলকে বাতিল হিসেবে ঘোষণা করার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করার অধিকার প্রদান করা হয়েছে। আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রদানের মাধ্যমে কোনো দলিলকে বাতিল বা বাতিল যোগ্য হিসেবে ঘোষণা প্রদান করতে পারে। দলিল বাতিল হলো বা দলিল বাতিলের যে প্রার্থনা করা হয়, ঠিক আছে, যে আবেদন করা হয় সেই বিষয়টি হচ্ছে একজন ব্যক্তির আইনগত অধিকার যা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় বাদী দেওয়ানি আদালতে প্রার্থনা করতে পারেন। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায়, ক খকে একটি জমি প্রদান করে, খ তা গয়ের নামে উইল করে, খ তা গয়ের নামে উইল করে মারা যায়। এখন মারা যাওয়ার পরে ঘ জমির দখল গ্রহণ করে, এই মর্মে সে একটি জাল দলিল পেশ করে। সেখানে সে বলে যে তার পক্ষে জিম্মাদার হিসেবে খকে উক্ত জমি হস্তান্তর করা হয়েছিল। গ এই জাল দলিলটি বাতিল করার জন্য আদালতে মামলা দায়ের করতে পারবে। এবারে আমরা দলিল রেজিস্ট্রি প্রসঙ্গে অর্থাৎ দলিল বাতিলের ক্ষেত্রে যে বিষয়টি আসলে এখানে উল্লেখযোগ্য সেটা সম্পর্কে আমরা একটু জানবো। সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় শেষ অংশে বলা হয়েছে, কোন রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের জন্য ডিক্রি হলে আদালত ওই ডিক্রির একটি নকল সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের নিকট প্রেরণ করবেন এবং সাব রেজিস্ট্রার দলিলের বালাম বহিতে দলিল বিলুপ্তির বিষয়টি লিপিবদ্ধ রাখবেন। এতক্ষণ আমরা দলিল বাতিল প্রসঙ্গে জানলাম। এবারে আমরা জানবো দলিল বাতিলের অর্থাৎ দলিলের আংশিক বাতিল বা বিলুপ্তি প্রসঙ্গে। মানেটা কি? দলিলের আংশিক বিলুপ্তি এর অর্থ কি? বিষয়টি হচ্ছে অনেকটা এরকম যে একটি দলিল সম্পূর্ণভাবে বাতিল না করে বা বিলুপ্ত না করে আংশিক বিলুপ্ত বা আংশিক বহাল রাখা যায় এবং এই বিষয়ে কোথায় উল্লেখ রয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 ধারাতে
এই বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, অর্থাৎ 40 ধারা অনুসারে কোনো দলিল আংশিকভাবে রদ বা বাতিল করা যায়, তবে এই ক্ষেত্রে দলিলটি অবশ্যই বিভিন্ন অধিকার বা বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য বহন করবে। দলিলটির এক অংশ হতে অন্য অংশটি সম্পূর্ণ স্বতন্ত্র বা পৃথক, যেটাকে আমরা বলতে পারি পৃথক বা স্বতন্ত্র হতে হবে। অর্থাৎ দলিলটির এক অংশ থেকে অন্য অংশটি যদি সম্পূর্ণরূপে স্বতন্ত্র বা পৃথক হয়, তাহলে আদালত উপযুক্ত মনে করলে দলিলটির আংশিক বিলুপ্তি করতে পারে এবং আংশিক বহাল রাখতে পারে। এবারে আসি ক্ষতিপূরণের প্রসঙ্গে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 41 ধারা অনুসারে দলিল বাতিলের ডিক্রি প্রদান করা হলে যে পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ আদালত দিতে পারেন। অর্থাৎ দলিল বাতিলের ডিক্রি যে পক্ষের বিরুদ্ধে দেওয়া হয় সেই পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ আদালত দিতে পারেন। অর্থাৎ 41 ধারায় এই মূল বিষয়টিকেই তুলে ধরা হয়েছে যে দলিল বাতিলকারী পক্ষের তরফ থেকে ক্ষতিগ্রস্ত যে পক্ষের বিরুদ্ধে দলিল বাতিলের ডিক্রি প্রদান করা হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে দলিল বাতিলকারী পক্ষকে নির্দেশ দেওয়া হয় ক্ষতিপূরণ প্রদানের জন্য সেই ক্ষতিগ্রস্ত পক্ষকে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ এক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে পারে আদালতের নির্দেশ ক্রমে। এই বিষয়টি 41 ধারাতে উল্লেখ করা হয়েছে। দলিল বাতিলের মামলা দায়ের করতে হয় কত বছরের মধ্যে বা এর সময়সীমা কত বা তামেদের মেয়াদ কতদিন? লিমিটেশন অ্যাক্ট 1908-এর 91 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, অর্থাৎ 91 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে একটি দলিল বাতিলের মামলা দায়ের করতে হয়। তো আজকে আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে দলিল সংশোধন, চুক্তি খারিজ এবং দলিল বাতিল প্রসঙ্গে এবং এগুলোর সাথে রিলেটেড যে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করলাম। আপনাদের যদি কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে সেটা আশা করছি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়েছে। তো পরবর্তীতে আমরা বাকি যে ধারাগুলো রয়েছে এবং ধারার বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব খুব দ্রুত। ঠিক আছে, সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।